নির্বাচনটা যেন সুষ্ঠু হয় সেক্ষেত্রে সংবিধানসম্মত যে দায়িত্ব, নির্বাচন কমিশনের যে অধিকার আছে সে অধিকার অনুযায়ী সেই নির্বাচন চলাকালীন সময়ে সমস্ত বিষয়ে দেখভাল করবেন রাষ্ট্র, সরকার। আমরা আমাদের এখানে দেখেছি সবগুলো স্টেক হোল্ডার প্যারালাইজড হয়ে যায়, অকার্যকর হয়ে যায় যদি সরকার ভূমিকা পালন না করে। এই জন্য আমরা বারবার বলেছি যে সরকারের সদিচ্ছার উপর নির্ভর করে একটা নির্বাচন সুষ্ঠু হবে কি হবে না। গত 3টা নির্বাচন তার একটা প্রমাণ। তার আগেও আমরা তো 13তম নির্বাচনের অপেক্ষায় আছি। এর আগে 12টা নির্বাচন যে হয়েছিল এবং প্রথম নির্বাচন বাংলাদেশের যেটা হয়েছিল 1973 সালে, সেখান থেকে যে শুরু হলো আমরা কিন্তু ওই চক্র থেকে বেরোতে পারি নাই। যে 4টা নির্বাচনকে আমরা আপাত গ্রহণযোগ্য নির্বাচন বলি, 4টাই ছিল কিন্তু দলীয় সরকারের বাইরে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। আমরা সে কারণে মনে করি যে আজকে যখন অন্তর্বর্তীকালীন সরকার বলছেন যে যদি নির্বাচন না হয় দেশ আর একটা সংকটের মধ্যে পড়বে, তা তো বটেই। একটা সরকার অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় এসছে। অভ্যুত্থান আগের যে স্বৈরাচারী সরকার তাকে উৎখাত করে অভ্যুত্থান হয়েছে। তার মানে অভ্যুত্থান কোনো আইন মেনে হয়নি। তাহলে অভ্যুত্থান যে আইন মেনে হয়নি এটাকে আইনসঙ্গত করতে হবে, তো সেটা কে করবে? নির্বাচনকে ডিলে করানোর কথা অনেকে বলছেন, অথবা অন্তর্বর্তীকালীন সরকার আজীবন থাকুক এইরকম কিছু স্লোগানও তোলার চেষ্টা করা হয়েছিল, যদিও সেটা হালে পানি পায় নাই। কেউ কেউ আবার বলছেন অন্তত 5 বছর তাকে থাকতেই হবে, এইরকম কথাও তারা বলেছেন। এখান থেকে মানুষের মধ্যে একটা সন্দেহ তৈরি হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তরে আসলে নির্বাচনের জায়গাটা আছে কি, নাকি তারা একটা দীর্ঘমেয়াদী থাকবার পরিকল্পনা নিয়ে এসছেন। গত একটা বছরে দেশ যেভাবে চলেছে তাতে মানুষের মধ্যে অনেক স্বপ্ন, অনেক আশা, সেগুলো কিন্তু ধাক্কা খেয়েছে, কোনো কোনো ক্ষেত্রে ধাক্কা খেয়ে ধূলিসাৎ হয়ে গেছে। মানুষ তো শুধু চেহারা পরিবর্তন চায়নি, একটা অগণতান্ত্রিক শাসকের চেহারা পরিবর্তন করতে তো চায়নি। তারা চেয়েছিল অগণতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তে একটা গণতান্ত্রিক ব্যবস্থা চলে আসা। গত 1 বছরে দেখুন, ইভেন গত 2 দিন আগের ঘটনাটা দেখুন, উত্তরা ইপিজেড, নীলফামারী, আমাদের উত্তরবঙ্গের একমাত্র ইপিজেড, সেখানকার মানুষের অনেক আশা ভরসা। ওখানে 1200 একর জায়গা নিয়ে যে ইপিজেডটা, সেখানে 190টা প্লট ছিল, 154টা প্লট সেখানে হয়েছে, সেখানে কলকারখানা হয়েছে। শুধু একটা জিনিস খেয়াল করে দেখুন, সেখানে চীনা কোম্পানি প্রথমে এসেছিল, এরপরে হংকংয়ের কোম্পানি এসছে। উইগ বানায় যে কোম্পানি এভারগ্রিন, সেই কোম্পানি হঠাৎ করে শ্রমিকদেরকে ছাঁটাই করে দিল। সেই ছাঁটাইকৃত শ্রমিকরা তাদের আইনসঙ্গতভাবে তাদের ছাঁটাইয়ের বিরুদ্ধে যখন প্রতিবাদ করেছে তার উপর কিন্তু গুলি চালানো হলো। আচ্ছা, খেয়াল করে দেখুন, আমরা বলেছিলাম যে বাংলাদেশের একটা শ্রম আইন আছে, এই শ্রম আইনটা গোটা বাংলাদেশের জন্যই প্রযোজ্য হবে। কিন্তু ইপিজেডগুলোকে যে শ্রম আইনের বাইরে রাখা হয়েছিল, এইটা শ্রমিকদের বেতনটা ঠিক মতো যেন দেয়, শ্রমিকদের অন্যায়ভাবে ছাঁটাই যেন না করে, শ্রমিকদেরকে হয়রানি যেন না করে, সে ব্যাপারে উদ্যোগ নিতে। ফলে আমাদের কিন্তু একটু খেয়াল করার মতো, ঠিক একই ঘটনাগুলো আগের সরকারের আমলেও হয়েছে। কৃষকদের ক্ষেত্রে যদি দেখি, একই ধরনের ঘটনা আগের সরকারের সঙ্গে বর্তমান সরকারের খুব বেশি পার্থক্য দেখা যাচ্ছে না। আমরা আলোচনা করছি সমাজের উপরের স্তরে, অর্থনীতিটা শোষণমূলকই আছে, অর্থনীতিটা লুণ্ঠনমূলকই আছে। উপরের স্তরে নির্বাচনটা কেমন করে হবে সেই আলোচনাটা হচ্ছে, এবং সেটাও কত দীর্ঘসূত্রিতার মধ্যে আমরা পড়ে গেলাম। আমাদের ঐক্যমত্য কমিশন একটা করা হলো, ঐক্যমত্য কমিশনে এমন এমন প্রশ্ন তৈরি করা হলো যাতে করে ঐক্যমত্য হতে একটু সময় লাগে, এবং তার ফলটা গোটা দেশ এখন ভোগ করছে। খুব দ্রুত গতিতে আমরা আমাদের সমস্যাগুলো সমাধান করব, এই জন্যই তো সমস্ত এক্সপার্টদেরকে নিয়ে একটা কমিশন সাফল্য অর্জন করেছে, এটাও বলতে পারছে না। কারণ এক কথায় তো আর ব্যর্থ বলে দেওয়া যাবে না, অনেকগুলো প্রশ্নে ঐক্যমত হয়েছে, কিন্তু যতটা সফল হওয়ার কথা ছিল ততটা হতে পারলো না। কেন? শুরুতেই কিছু সন্দেহের জায়গা তৈরি হয়েছিল। সেই কারণে আমরা এই কারণেই একটু বলতে চাই যে সন্দেহ একবার তৈরি হলে সন্দেহ দূর করাটা কঠিন হয়ে যায়। অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে যেহেতু একবার সন্দেহ তৈরি হয়েছে, এই সরকার বোধহয় নির্বাচন দিতে চায় না, এই জন্য তিনি প্রাণপণে বারবার বলছেন নির্বাচন হতেই হবে, ফেব্রুয়ারিতেই হতে হবে, নির্বাচন না হলে দেশের পরিণতি আরও জটিল হয়ে যাবে, পরিস্থিতি খারাপ হয়ে যাবে। মানুষ ততটা ঠিক ভরসা করতে পারে না, কারণ মানুষ মনে করে নির্বাচনের জন্য যে প্রস্তুতিটা আপনি নিচ্ছেন বলে বলছেন, আর আইন শৃঙ্খলা পরিস্থিতিকে যে জায়গায় নিয়ে যাচ্ছেন, এই দুটোর মধ্যে কিন্তু ঠিক মনে হয় একটা দ্বন্দ্ব চলছে। তাহলে আপনি মুখে বলছেন নির্বাচন করবেন,
আর পদক্ষেপগুলো যেগুলো নিচ্ছে এবং আপনার স্নেহধন্য লোকেরা যে সমস্ত পদক্ষেপ নিচ্ছে তাতে করে কখনো কোনো সংশয় বেড়ে যেতে পারে। এই জন্য আপনার মুখ থেকেও এই কথাটা আসছে যে নির্বাচন সরকার তো বললেন, আপনারা কি ভরসা করেন? ভরসা করার জন্যই তো আমরা অভ্যুত্থান করেছিলাম। আমরা তো এটুকু বলেছিলাম সরকারের মনের কথা এবং মুখের কথার মধ্যে ফারাক থাকবে না, সরকারের ঘোষণা এবং তার বাস্তবায়নের মধ্যে ফারাক থাকবে না। মানুষ বলবে হ্যাঁ একটা সরকার ভুলও করতে পারে কিন্তু সে প্রতারণা করবে না, একটা সরকার কখনো কখনো ব্যর্থ হতে পারে কিন্তু সে জনগণকে কখনো কখনো বিভ্রান্ত করবে না। একটা মানুষ মনে করবে যে হ্যাঁ সরকার যদি বলে এইটা আমরা করতে পেরেছি, মানুষ বলবে হ্যাঁ সরকার এটা চেষ্টা করেছে এটা করতে। এইটুকু বলে শেষ করি, স্বদেশী আন্দোলনের সময় কিন্তু একটা খুব বিখ্যাত গান ছিল। সে গানটা কি এরকম যে মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের, এর বেশি আর সাধ্য নাই। ফলে তখন বলেছে একটা রাষ্ট্র যখন পরিচালনা করে জনগণ সরকারের কাছে এটুকু পেতে চায়। সরকার যদি বলে যে দেখো আমাদের বাজেটেই শিক্ষার ক্ষেত্রে আমরা এর চেয়ে বেশি পারলাম না, আমরা চিকিৎসার জন্য এর চেয়ে বেশি পারলাম না, তখন মানুষ কিন্তু সেটা মেনে নিত। কিন্তু যদি দেখে আগামী নির্বাচনে কারা ক্ষমতায় আসবেন, সেই মন্ত্রীদের জন্য কি ধরনের গাড়ি কেনা হবে, সেটা অন্তর্বর্তীকালীন সরকার সে বাজেট তৈরি করে যাচ্ছেন, মানুষের বাবারে নির্বাচন হলো না, আপনি অনেকে এত বেশি টাকা তসরুপ করেছে, 101 কোটি টাকা অত বড় টাকা মনে হবে না, কিন্তু কথা হচ্ছে এই কাজটা কেন করছেন? তখন মনে হয় যে সরকার কি তার সামর্থ্যের সর্বোচ্চটা ব্যবহার করে জনগণের স্বার্থ রক্ষা করার চেষ্টা করছে, নাকি এই সরকারও আগের মতো করেই চলছে। তখন মানুষ মনে করে চেহারাটা শুধু পাল্টে গেছে, চরিত্রটা বোধহয় একই রকম আছে।